বাবা চলো তোমাকে সেই জুতোর ছাপগুলো দেখাই। দেখা, তোর বাবাকে সেই জুতোর ছাপগুলো ভালো করে দেখা। খুঁজে পেলে তো দেখাবি। আমি জানতাম এমন কিছুই করবি তোরা, তাই আমি আগে ভাগেই সব ধুয়ে মুছে একদম নিশ্চিহ্ন করে ফেলেছি। হ্যাঁ রে কবিতা মা, আমিও সেই জুতোর ছাপগুলো দেখতে চাই। কই দেখা তো দেখি, কোথায় কোথায় দেখেছিস তুই সে পায়ের ছাপগুলো? হ্যাঁ বাবা, এক্ষুনি দেখাচ্ছি। এই যে নিচের দিকে, এই জায়গাগুলোর দিকে একটু ভালো করে তাকাও। আরে সেই জুতোর ছাপগুলো তো এখানে নেই, কিন্তু আমি তো বাড়ি থেকে যাওয়ার সময় স্পষ্ট দেখেছিলাম। যাই তো সামনে গিয়ে দেখি, ওখানে নিশ্চয়ই পাবো। এই বলে কবিতা আরো সামনে এগিয়ে যায়, কিন্তু সেই জুতোর ছাপগুলো আর কোথাও দেখতে পাওয়া যায় না। ও এটা দেখে খুব অবাক হয়ে যায়। একি, কোথাও যে সেই জুতোর ছাপটাও নেই। বাবাকে তাহলে এখন আমি কিভাবে দেখাবো? কি রে কবিতা মা, দেখা কোথায় সে জুতোর ছাপগুলো। আমিও নিজের চোখে দেখতে চাই। আর যদি এমন কাউকে জুতোর ছাপ থেকে ধারণা করতে পারি, তবে আমি তার খবর করে দেব। বাবা, বাড়ির কোথাও সে জুতোর ছাপটা আমি আর খুঁজে পাচ্ছি না। জানি না সব কিভাবে মিলিয়ে গেল। তবে বিষয়টা যে খুব অদ্ভুত, অবাক না হয়ে আমি পারছি না। সবকিছুতেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। কিভাবে এসব হচ্ছে? একটা জায়গায় যে কোনো কারণে মুছে যেতে পারে, তাই বলে কি বাড়ির সব জায়গায় একইভাবে মুছে যাওয়া সম্ভব? তুমিই বলো বাবা। এরপর হঠাৎ কবিতার চোখ পড়ে নিচের দিকে। ও সে ভালোভাবে লক্ষ্য করলো যে জুতোর ছাপওয়ালা জায়গাগুলোতে কেমন যেন ভেজা ভেজা মনে হচ্ছে। আরে অবাক কাণ্ড, এখানেই তো জুতোর ছাপগুলো ছিল, আর সেই জায়গাগুলোতে কেমন ভেজা। মনে হচ্ছে কেউ ইচ্ছা করে পানি ঢেলে দিয়েছে হয়তো। ব্যাপারটা সন্দেহজনক। বাবা দেখো, যে জায়গাগুলোতে আমি জুতোর ছাপ দেখেছিলাম, ঠিক ওই জায়গাগুলোতেই কেমন ভেজা মনে হচ্ছে। পানি ঢেলে কেউ মুছে দেওয়ার চেষ্টা করেছিল হয়তো। কই দেখি তো ভালো করে। আরে হ্যাঁ, তাই তো দেখছি। তবে উঠোনের অন্য পাশটা আবার ঠিকই শুকনো। তার মানে কি ইচ্ছা করে কেউ প্রমাণগুলো লোপাট করার চেষ্টা করেছিল? আর ওই তো একটা বালতিও আছে উঠানে। তার মানে এসব ছোট বউয়েরই কাজ। ছোট বউ, বাড়িতে তো তুমি একাই ছিলে। তার মানে কি তুমি ইচ্ছা করে এই জুতোর ছাপওয়ালা জায়গাগুলোতে পানি দিয়ে ধুয়ে মুছে ফেলার চেষ্টা করেছিলে? উত্তর দাও। আরে এখন কি হবে? পানিটা দেখছি এখনো শুকায়নি। এটা তো আমার চোখে পড়েনি। ধরা পড়ে গেলাম নাকি তাহলে এবার আমি? মানে হ্যাঁ, আমি পানি ঢেলে দিয়েছিলাম গো। বাতাসে খুব ধুলো উঠছিল বাড়িতে, আর এসব ধুলো গিয়ে ঘরে জমছিল। তাই আমি পানি ঢেলে দিয়েছিলাম আর কি, যাতে ঘরে আর ময়লা টয়লা না যায়। ছোট, আর শাক দিয়ে তুই মাছ ঢাকার চেষ্টা করিস না। যদি তাই করতে যাস, তাহলে পুরো বাড়ির উঠোনটাতে কেন শুকনো দেখাচ্ছে? শুধু কি ওই নির্দিষ্ট জায়গাগুলো থেকেই ধুলো উঠছিল বুঝি? এমনকি ঘরের দরজার ওই চৌকাঠ থেকেও বুঝি ধুলো উঠছিল? ওই জায়গাটাও তো দেখছি ভেজা। ওগো, তুমি এই ছোটকে ভালোভাবে জিজ্ঞাসা করো কেন ও এটা করেছে। ওর কথাই আমার সন্দেহ হচ্ছে। ও আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। কিছু একটা তো নিশ্চয়ই আছে ওর মধ্যে। একি, বড় বউ আবার এমন ভাবে খেপেছে কেন আমার উপর? ওরা কি তাহলে সব বুঝে গেছে? আরে হ্যাঁ, সেটাই তো দেখছি। ঘরের চৌকাঠটাও দেখছে কেমন ভেজা লাগছে। দাঁড়াও ছোট বউ, তোমাকে আমি পরে দেখছি। কবিতা মা, চল তো। তুই বলেছিলি না কলমিলতার ঘরেও তো ওই জুতার ছাপটা দেখেছিলি? চল তো গিয়ে দেখি। ওটা নিশ্চয়ই থাকার কথা, কারণ ধুলো তো আর ঘরে উঠবে না নিশ্চয়ই, তাই না ছোট বউ? একে, ওরা তো দেখছি এখন কলমেলতার ঘরেও যেতে চাইছে। আমি তো কলমেলতার ঘর থেকেও জুতোর ছাপ সব মুছে দিয়েছি। কি বলবো যদি ওরা গিয়ে দেখে সেখানেও জুতোর ছাপটা নেই? ইস, বারবারই কেন যে আমি ভুল করি। কেন যে পুরো বাড়িটাই ধুয়ে মুছে ফেললাম না, তাহলে তো আর সন্দেহ করার জায়গা পেত না। কি হলো ছোট বউ, এত ঘাবড়ে গেলে যে কথা শুনে?
কে তো ভাবছো বলো তো? কথার উত্তরও দিচ্ছ না যে। মানে ওগো, তোমরা এসব কি শুরু করেছো বলো তো? সামান্য একটা জুতোর ছাপ নিয়ে এ দিয়ে কি হবে? আর এত তদারকি করে দরকারই বা কি? বলছি এসব না করে যাও, তোমরা বরং মেয়েটাকে গিয়ে খোঁজার চেষ্টা করো। জানো তো, মেয়েটার জন্য খুব চিন্তা হচ্ছে আমার। তোমরা এত তাড়াতাড়ি বাড়িতেই বা কেন ফিরে এলে? যাও, আবারও খোঁজ লাগাও মেয়েটার। আর আমি না হয় ঘরে গিয়ে দেখে আসি জুতোর ছাপটা আছে কি নেই। এটা আমার উপর ছেড়ে দাও তোমরা। মায়ের কথা কেমন যেন সন্দেহজনক লাগছে আমার কাছে। মা কেন আমাদের বুবুর ঘরে যেতে দিতে চাইছে না? কথাটা কেন ঘুরিয়ে নিচ্ছে? মা, তোমাকে আর দেখতে হবে না, বাবা দেখতে চেয়েছে আর এটাই শেষ কথা। বাবা চলো আমার সাথে, দেখি বুবুর ঘরে পায়ের ছাপটা আছে কিনা। এরপর ওরা সবাই কলমিলতার ঘরে যায় আর গিয়ে দেখে মেঝেতে কোথাও সেই পায়ের চিহ্নই নেই, বরং একটা জায়গায় পানির ভেজা ছাপ দেখা যাচ্ছে। আরে, বুবুর ঘরেও কোথাও দেখছে জুতোর ছাপটা নেই। ঠিক এই জায়গাটাই ছিল, বিশ্বাস করো বাবা। কিন্তু জানি না এখান থেকেও কি করে জুতোর ছাপটা গায়েব হয়ে গেল। আর দেখতে হবে না কবিতা মা, আমি বিশ্বাস করেছি তোর কথা। যা বোঝার তা আমার বোঝা হয়ে গেছে। ধুলো হয়তো এ ঘরে উড়েছিল, তাই এই মেঝেটাও ভেজা। যাই, আমি অন্য ঘরগুলো গিয়ে দেখে আসি। এরপর রতন অন্য ঘরের মেঝেগুলো ভালোভাবে লক্ষ্য করলো, কিন্তু সেখানে ধোয়া মোছার কোনো ভেজা ছাপই দেখা গেল না। এরপর সে আবার ঘরের বাইরে চলে যায়। কি গো, দেখতে পেলে সেই জুতোর ছাপটা? না বড় বউ, থাকলে তো দেখতে পাবো। সেখানেও ঠিক একই অবস্থা। এবার বলো ছোট বউ, সারা বাড়ি থেকে পায়ের ছাপটা কোথায় উধাও হয়ে গেল? কলমিলতার ঘরে ছাড়া আর কারো ঘরে তো এমন ধোয়া মোছার কোনো ছাপ পেলাম না। তাহলে ওই নির্দিষ্ট জায়গাগুলোতেই শুধু ধোয়া মোছার ছাপ কেন পাচ্ছি? তুমি কি প্রমাণ লুকানোর চেষ্টা করছো? যদি তাই নাই হয়, তবে কলমিলতার ঘরটা তুমি কেন মুছেছ? ওখানেও কি ধুলা উঠছিল? উত্তর দাও। মানে না, আমার কেন হাত থাকবে এই কাজে? তোমরা সামান্য একটা পায়ের ছাপ নিয়ে কি শুরু করেছো বলো তো? আর কলমিলতার ঘরটা তো আমি ইচ্ছা করে একটু ধুয়ে মুছে পরিষ্কার করেছি, কারণ মেয়েটার কথা খুব মনে পড়ছিল। আর কোনোদিন ওকে ফিরে পাবো কিনা জানি না, তাই ওর ঘরটা একটু যত্ন করে গুছিয়ে একটু ধুয়ে মুছে রেখেছিলাম, যাতে অন্তত স্মৃতি করে রাখা যায়। প্রিয়জন মরে গেলে বা হারিয়ে গেলে তো মানুষটার শেষ স্মৃতিগুলোকে যত্ন করে আগলে রাখে, তাই না? তাই আর কি। ছোট বউয়ের মুখ থেকে এমন কথা শুনে রতন রেগে গিয়ে তার মুখে সজোরে একটা চড় বসিয়ে দেয়। ও বউ, তুমি আমাকে মারলে সবার সামনে? আমি কেমন অন্যায় করেছি? আজকাল কারো ভালো চাইলেও দেখে দোষ হয়ে যায়। একদম ঠিক কাজ করেছে। তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের মৃত্যুর কথা বলিস? একটা দিন যেতে না যেতে আবার স্মৃতিচারণ করতে লেগে পড়েছিস। আমি শুরু থেকেই দেখছি, আমার কলমিলতা বাড়িতে আসার পর থেকেই তুই শুধু ওর পিছু নিস। তুই একদমই আমার মেয়েটার ভালো দেখতে পারিস না। আমার মনে হয় এসব কিছুর পিছনে তুই দায়ী, কারণ তুই কখনোই চাইতি না আমার মেয়ের ভালো হোক। ওগো, তুমি ওর কথা একদম বিশ্বাস করো না। ওর নাকি কান্নায় তুমি একদম গলে যেও না। ওকে তুমি এত সহজে ছেড়ে দিও না। যে করেই হোক ওর পেট থেকে কথা বের করার চেষ্টা করো। ও হয়তো এটাও জানে আমার কলমিলতা এখন কোথায় আছে। এদিকে দাইমা বুড়ি কলমিলতা সেবা যত্ন করতে থাকে। এ কি, মেয়েটার শরীর যে জ্বরে পড়ে যাচ্ছে, সেই কখন থেকে জলপট্টি দিচ্ছি, তাতেও যে কোনো কাজই হচ্ছে না। হয়তো মেয়েটা নদীতে বহু সময় ধরে পড়েছিল, আর সে কারণেই কাঁপিয়ে জ্বর এসেছে। এখন যে কি করি আমি? মনে হচ্ছে এভাবে ঘরোয়া উপায়ে কাজ হবে না, ওষুধ আনতে হবে।
দেখি তো ছেলের বউয়ের কাছে ওষুধ আছে কিনা জিজ্ঞাসা করে আসি একটু। বৌমা, শুয়ে পড়েছ নাকি? মেয়েটার শরীর জ্বরে পড়ে যাচ্ছে, তোমার কাছে কি কোনো জ্বরের ওষুধ আছে? থাকলে আমাকে একখানা ওষুধ দাও তো দেখি। আর রাত তো অনেক হয়ে গিয়েছে, বাইরেও যে যেতে পারছি না চাইলেও, নয়তো তোমাকে এত রাতে জ্বালাতে আসতাম না গো। ওই যে হয়ে গেল তবে। বলি তখন তো বেশ গাল ভরে ভরে বলেছিলেন ওই মেয়ের সব দায়িত্ব নাকি আপনি একার হাতেই নেবেন, আর বিকেল গড়িয়ে রাত হতে না হতে এখন আমার কাছে সাহায্য চাইতে চলে এসেছেন। আমি আগেই বলে দিয়েছি আমি এর মধ্যে নেই। ওষুধ আমার কাছে থাকলেই বা আমি কেন দেব? চলে যান বলছি এখান থেকে, আমার ঘুমের সময় হয়েছে এখন। জানতাম তোমার কাছে আসলে কাজ হবে না, তাও মন মানল না। বিপদে পড়ে এসেছিলাম, আমার তো চোখে ছানি পড়েছে, রাতের অন্ধকারে পথঘাট ভালো দেখি না। যাই হোক, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এরপর বুড়ি তার ঘরে চলে আসে ও কলমিলতাকে জলপট্টি দিতে থাকে। এভাবে বুড়ি সারা রাত কলমিলতার সেবা যত্ন করতে থাকে। আর একসময় বুড়িরও চোখ লেগে আসে। বুড়ি ওভাবেই বসে বসে কলমিলতার পাশেই ঘুমিয়ে যায়। পরদিন সকাল হতেই কলমিলতার হুঁশ ফেরে ও সে বিড়বিড় করতে থাকে। আর তা শুনে বুড়িরও ঘুম ভেঙে যায়। পানি, পানি, কেউ আমাকে একটু পানি দাও, আমার যে তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। আরে, এ দেখছি মেয়েটার হুঁশ ফিরেছে, ও তো পানি চাইছে। দাঁড়াও মেয়ে, আমি তোমাকে পানি দিচ্ছি এক্ষুনি। গায়ে এবার একটু হাতটা দিয়ে দেখি তো জ্বরটা পড়েছে কিনা। আরে হ্যাঁ, জ্বরটা তো দেখছি একদমই পড়ে গেছে। যাক বাবা, আমি নিশ্চিন্ত হলাম। সারা রাতের পরিশ্রম তাহলে সার্থক হলো আজ। বলি ও মেয়ে, তোমার শরীরটা এখন কেমন লাগছে বলো তো দেখি। পানিটা খাওয়ার পর যেন দেহে প্রাণটা ফিরে পেলাম, এখন বেশ ভালোই লাগছে। কিন্তু আপনি কে, আর আমি কোথায়? আমি কি করে এখানে এলাম? আমাকে তুমি চিনবে না গো মেয়ে, আমি তোমাকে নদীর ঘাট থেকে তুলে নিয়ে এসেছি বেহুশ অবস্থায়। তুমি নদীর কিনারে বেহুশ হয়ে পড়েছিলে। এবার বলো তো দেখে, তোমার নাম কি আর বাড়ি বা কোথায়? কি করে তোমার এমন অবস্থা হলো সব খুলে বলো আমাকে। নাম, আমার নাম, আমার বাড়ি, আমি নিজেই যে কিছু মনে করতে পারছি না। আমি জানি না আমার কি নাম, আমার বাড়ি কোথায়, আমার যে কিছুই মনে পড়ছে না। হায় হায়, এ কি সর্বনাশী কাণ্ড! মেয়েটা তো দেখছি কিছুই মনে করতে পারছে না। হয়তো সে তার স্মৃতি শক্তি হারিয়েছে। এখন কি উপায়? ওকে আমি কি করে ওর পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসবো? বন্ধুরা, তাইমা বুড়ি কি পারবে কলমিলতার স্মৃতি আবার ফিরিয়ে আনতে? কি হতে চলেছে আগামী পর্বে? কলমিলতা কি তার আপন ঠিকানায় ফিরে যেতে পারবে? তা দেখতে হলে চোখ রাখো আগামী পর্বে। আর আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্পঝুরির সাথেই থাকো। আর পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো।